নাইমুদ্দিন সাহেব বেলাকে কিছু বলার সুযোগ না দিয়েই ছাদ থেকে নেমে গেলেন। অতঃপর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে শাইনির ঘরে চলে এলো। দরজায় ধাক্কা দিল, নক করলো। ভেতর থেকে বন্ধ সেটা। দু একবার টোকা দিতেই ভেতর থেকে হালকা শব্দ এলো। বেলা দাঁড়িয়ে পড়ল। ওর বাবার কথা ভাবছে। তিনি এত সহজে ওকে কিছু না বলে চলে গেলেন কেন? ভালো করে কিছু বললেনও না, আবার শুনলেনও না। বেলা সন্দেহ হচ্ছে, নাইমুদ্দিন সাহেব এত সহজে ওকে না নিয়ে ফিরে গেলেন। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি হতে পারে? ও ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে গেল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। চারদিকে যেন অক্সিজেনের অভাব। এত চিন্তা আর নেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই পাগলের খাতায় নাম উঠবে তো ওর। ভাবনাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে সে দেখল শাইনির ঘরের দরজা বন্ধ। মানে কি, এখনো দরজা খোলেনি ও? বেলার মন আতঙ্কিত হলো। দরজা খুলছে না কেন শাইনি? নিজের ঘটনার জেরে রাগের মাথায় এবার কিছু করে বসেনি তো? বেলা জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। ও উপায় না পেয়ে নিচে আলম সাহেবের কাছে ছুটে গিয়ে সব খুলে বলল। আলম সাহেব ভয় পেয়ে তড়িঘড়ি করে ওপরে চলে এলো। নাজনীন বেগমে এলেন, তবে তার মধ্যেও তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। সবাই মিলে কয়েকবার ডাকতেই এবার ভেতর থেকে শাইনির গলা শোনা গেল। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও প্লিজ। শাইনির রুক্ষ কণ্ঠস্বর শুনতে পেয়ে বেলা অবাক হয়ে বলল, আপনি ঠিক আছেন? প্লিজ দরজা খুলুন। তোমরা যাও, আমাকে একা ছাড়ো প্লিজ। আপনি দরজা খুলুন। না, আলম সাহেব বললেন। ওকে ওকে, খুলতে হবে না। তুমি ঠিক আছো কিনা সেটা বলো। শাইনি জবাবে বলল, আমি ঠিক আছি। নাজনীন বেগম বলল, বেচারাকে একা ছেড়ে দাও, শুধু শুধু ডিস্টার্ব করো না। আলম সাহেব ধমকে বললেন, তুমি যাও এখান থেকে। নাজনীন বেগম মুখ কালো করে সেখান থেকে চলে গেলেন। বেলা বুঝতে পারছে শাইনির কিছু একটা হয়েছে, কিন্তু দরজা না খুললে, কথা না বলে বুঝবে কিভাবে সেটা? হ্যাঁ, তার উপর ডাক্তারের কাছে যেতে হবে। ও নড়ল না জায়গা থেকে। শাইনির উদ্দেশ্যে বলল, আপনার আজ ডাক্তারের কাছে যেতে হবে। শাইনি উত্তর দিল, না। আলম সাহেব বললেন, কি হয়েছে ওর? এমন করছে কেন? আমি জানি না আঙ্কেল। আচ্ছা, কিছুক্ষণ একা ছেড়ে দাও, এরপর নিজেই দরজা খুলবে। কিন্তু শতবার বললেও এখন দরজা খুলবে না এই ছেলে। আর তোমার আব্বুর সাথে কি কথা হয়েছে মা? বেলা বলল, আমি আব্বুকে জানিয়ে দিয়েছি আমি এখানে থাকবো। উনি কিছু বললেন না? না, উনি তো তোমাকে নিয়ে যাবেন বলে এসেছিল। তাহলে এত সহজে চলে গেল? বুঝতে পারছি না আঙ্কেল, আব্বু এত সহজে হাল ছাড়ার পাত্র নন। আলম সাহেব বললেন, আচ্ছা থাক, উনি বোধহয় তোমার মুখ থেকে শুনতে চাইছিলেন যে এখানে মেয়ে ভালো আছে কিনা, হয়তো। আচ্ছা, আমি যাই। ডাক্তার সুশান্তকে ফোন করতে হবে। ঠিক আছে। আলম সাহেব ওখান থেকে চলে গেল। বেলা এক পাও নড়ল না সেখান থেকে। ওর ভীষণ চিন্তা হচ্ছে, লোকটা এমন করছে কেন? দুবার ডাকলো। শাইনি আগের মতোই চুপ। সে বেলার উন্মাদিত কণ্ঠ শুনতে পাচ্ছে, কিন্তু কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে। নিজের উপর রাগ হচ্ছে। মানুষ বোধহয় মানুষ মৃত্যুর আগে নিজের সব পাপ ভুল বুঝতে পারে। শাইনির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বেলাকে ভালোবাসা। ওর প্রতি এত ভালোবাসা কেন ওর? তাই তো এখন কষ্ট পাচ্ছে। নাইমুদ্দিন সাহেবের কথাগুলো বুকের ভেতর তীরের মতো বিঁধছে। মনে হচ্ছে ওর সব কিছু শেষ। বেলার ওমন নিশ্চুপ থাকাটা কেন যেন মানতে পারছে না এখনো। রাগে ড্রেসিং টেবিলের আয়নায় ফুলদানি ছুঁড়ে মারতেও সেটা ঝনঝন করে ভেঙে পড়ল। মুছে গেল শাইনির নিজের অবয়টাও। নিজের চেহারাও দেখতে ইচ্ছা করছে না। বেলা আওয়াজ শুনে পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর দরজা খোলার অনুরোধ করে যাচ্ছে ক্রমাগত। নিশ্চয়ই শাইনির কিছু একটা হয়েছে, না হলে এমন ব্যবহার করার ছেলে না ও। এত কেন কষ্ট দিচ্ছে শাইনি ওকে? ও তো চলে যায়নি বাবার সাথে। তাহলে একবারও কি শাইনি ওর কথা শুনতে চাইবে না? এদিকে বেলার কান্নার আর্তনাদ শুনতে পাচ্ছে তো শাইনি। এই মেয়ের কান্না কোনোভাবে সহ্য করতে পারে না ও। না চাইতেও শাইনি দুর্বল পায়ে উঠে দাঁড়ালো মেঝে থেকে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে, তবুও নিজেকে সামলে বিছানায় ভর দিয়ে দাঁড়ালো। কার্পেটের উপর রক্তের ফোঁটাগুলো শুকিয়ে লেগে আছে। সবুজ কার্পেটের জায়গায় জায়গায় খয়েরি রং ধারণ করেছে। বেলার কান্নার মাঝেই হুট করে দরজা খুলে শাইনি ওর হাত ধরে একটানে ওকে ঘরের ভেতর নিয়ে এলো। তারপর ঠাস করে দরজা বন্ধ করলো। বেলা আচম্বিক এমন টানে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। ঘরে ঢুকে চারদিকের অবস্থা অবলোকন করে ও হতভম্ব হয়ে গেল।
ঘরের উপর দিয়ে সুনামি বয়ে গেছে যেন। ড্রেসিং টেবিলের আয়না ভাঙা, ফুলদানি গুঁড়ো হয়ে পড়ে আছে, গ্লাস জগ ভাঙা, বালিশ বিছানার চাদর এলোমেলো, পর্দাগুলো স্ট্যান্ড থেকে ঝুলে আছে কোনো রকমে। পায়ের নিচে কার্পেটে রক্ত শুকিয়ে লেগে আছে। ভয়ের তো চোখে শাইনিকে অবলোকন করে দেখলো ফর্সা গায়ে কাটা ছেঁড়ার চিহ্ন। ভূত দেখার মতো চমকে উঠল বেলা। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। ও দৌড়ে গেল শাইনির কাছে। শাইনি দরজায় হেলান দিয়ে বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেলাকে নিজের দিকে আসতে দেখে ও হাত উঁচিয়ে থামিয়ে দিল। আমার কাছে আসবে না তুমি, দূরে যাও। বেলা অবাক হয়ে গেল। কেন আসবো না? আর আপনি নিজের কি অবস্থা করেছেন? যাই করি না কেন তুমি আমার কাছে আসবে না। শাইনির কথা বেলা শুনল না। জোর করে ওর কাছে গেল। হাতে বুকে পিঠে কাটা দাগ, রক্ত লেগে আছে। বেলা কাঁদতে থাকলো। ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ এনে জায়গাগুলো পরিষ্কার করে সবখানে ব্যান্ডেজ করে দিল। শাইনি বাধা দিলেও পারল না। ওর শুধু বেলাকে দেখে যাচ্ছে। ও তো চায় বেলা ওকে এভাবেই ভালোবাসুক, কেয়ার করুক, কিন্তু সব যে অভিনয় সেটা ও চায় না। ও ভালোবাসা চেয়েছে, নাটক নয়। বুকের ভেতর দগ্ধ পোড়া অনুভূতি হচ্ছে। নির্বিশেষ বেলার দিকে চেয়ে থাকতে থাকতে আচমকাই বেলার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে কানের কাছে মুখ রেখে বলতে লাগলো, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমনই দুঃখের আশ। বেলা চোখের জল মুছতে মুছতে নরম স্বরে জিজ্ঞেস করলো, এরকম কেন করছেন? নিজের অবস্থা কি করেছেন দেখেছেন আপনি? শাইনি উদাস কণ্ঠে বলল, কিছুই করিনি। পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, আমি পাগল, আমি নির্বোধ এবং বোকা। নইলে কি আমার মতো ছেলেকে তুমি ঠকাতে পারো? বেলা অবাক হয়ে বলল, ঠকিয়েছি আমি? কি বলছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? শাইনি উত্তর দিল না। বেলা ওর মুখটা উঁচু করে বলল, বলুন আমি কি করেছি? আমার অপরাধ কি? তুমি আমাকে ভালো না বেশিও ভালোবাসার অভিনয় করে চলছ। এটা কি অপরাধ নয়? শাইনি বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? তোমার বাবা। বেলা ক্লান্ত ভঙ্গিতে ধীর করে শ্বাস নিল। ক্রন্দনরত অবস্থায় বলল, আপনি আব্বুর কথা ধরে বসে আছেন? আমাকে বিশ্বাস করেন না আপনি? আমার ভালোবাসার দাম নেই আপনার কাছে? শাইনি অতি কষ্টে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ভালোবাসতে তো দাম থাকতো বেলা বউ। আমায় তো কেউ ভালোবাসে না। বেলা ওর গলা জড়িয়ে ধরল। শাইনি সচকিত হয়ে উঠল। ধমকে সুরে বলতে লাগলো, ছাড়ো আমাকে, দূরে যাও বলছি। বেলা মাথা নাড়িয়ে বলল, যাব না। শাইনি রেগে বলল, আমাকে রাগালে ভালো হবে না বলে দিলাম, ঘর থেকে বেরিয়ে যাও। বেলা নাক টেনে বলল, আমি আব্বুকে বলে দিয়েছি আমি আপনাকে ভালোবাসি। এসব নাটক ফাটকের জায়গা নেই আমার কাছে। আমি নাটক করছি না, কারোর দয়ার প্রয়োজন নেই। তুমি এখান থেকে যাবে নাকি আমি কিছু একটা করে বসবো? শাইনি রাগী স্বরে বলল। বেলা আবার নিজেই রেগে গেল। ওর কথা না শুনে ওর বাবার বলা কথা ধরে বসে আছে, নিজেকে কষ্ট দিচ্ছে। এই লোক তো মহা বোকা, যত সব। শাইনি বেলাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো। বেলা ছাড়লো না দেখে ও রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এসব নাটক বন্ধ করো বেলা, আমার ভালো লাগছে না। বেলা বলল, আমি আপনার কোলেই বসে থাকবো। শাইনি ধাক্কা দিয়ে সরাতে চাচ্ছে কিন্তু পারছে না। এদিকে বেলা ওর রাগ না ভাঙিয়ে ছাড়বে না বলে প্রতিজ্ঞা করেছে। ওকে চমকে দিয়ে বেলা ওর মুখে আচমকা মুখ খেতে লাগলো। শাইনির বুকে মাথা রেখে বলল, আমার কথা না শুনে আব্বুর কথা বিশ্বাস করেন? যাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করে না? এ কেমন ভালোবাসা আপনার? শাইনি বৃদ্ধরূপের হাসি দিয়ে বলল, তিনি তোমার বাবা, মিথ্যে নিশ্চয়ই বলবে না। বেলা ভারী কণ্ঠে বলল, আপনি বুঝেন না কেন আমি আমি আপনাকে ভালোবাসি। সব কিছু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসাটা থেকে যাবে, হয়তো আক্ষেপে নয়, নয়তো অপেক্ষায়। শাইনি বলল, সত্যিকারের ভালোবাসাকে সম্মান করাটাও জরুরি। আপনি আমার উপর রাগ করছেন? জিজ্ঞেস করলো বেলা। জানি না। শাইনি মুখ ঘুরিয়ে নিল। জানেন, অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায় যাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি তো আমাকে ভালোবাসেন। আপনাকে পেয়ে আমি ভাগ্যবতী মনে করি নিজেকে, আর আপনি ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছেন আমাকে। একটু তো তাকান আমার দিকে। শাইনি তাকালো না।
বেলা ওর ওষ্ঠজোড়া শাইনির কপালে চোখে চোখে মুখে ছুঁয়ে দিল। শাইনি মুখ ফুটে কিছু বলল না, নিজেকে ধাতস্থ করে ভাবছে আসলেই তো যাকে ভালোবাসে তার প্রতি বিশ্বাস না থাকলে সেটা তো ভালোবাসার পর্যায়ে পড়ে না। শাইনি বেলাকে ভালোবাসে, তাহলে কেন বেলার কথা না শুনে অন্যের কথায় নিজেকে কষ্ট দিচ্ছিল? বেলা ছল ছল চোখে তাকালো। শাইনি একটু থেমে নিজের চোখ বন্ধ করলো। চোখের কিনার বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনতা পানি। বেলাকে শক্ত করে নিজের সাথে ঝাপটে ধরে চিৎকার করে বলল, খুব কষ্ট হচ্ছে আমার, বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। তোমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করলেই আমার ভেতরটা মরে যায়। বারবার মনে হয় আমি আর বেঁচে নেই। তোমাকে ভালোবেসে এত কষ্ট পেলাম কেন আমি? আর কটা বছর একসাথে থাকার সুযোগ কেন হবে না আমাদের? মরণ যন্ত্রটা হচ্ছে বুকের গভীরে। আমি বোধহয় মরে যাচ্ছি বেলাবো। তোমার রঙিন আকাশখানি শ্রাবণের ধূসর আকাশে পরিণত হবে। কেন তোমার আকাশে শ্রাবণ আসবে? এসব ভাবলেই শরীর শিউরে ওঠে আমার। শাইনি হার্টবিট ট্রেনের বেগে ছুটছে। মাথার যন্ত্রণার সাথে বুকে ব্যথা অনুভব হচ্ছে। বেলাকে শক্ত করে জড়িয়ে ধরে অদ্ভুত কণ্ঠে বলল, তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে গিয়ে শব্দ খুঁজে পাই না। আমি যেন ক্রমশই সবার থেকে দূরে সরে যাচ্ছি। এমন কেন হচ্ছে বেলাবো? আমার এত কষ্ট, আমার কেন এত কষ্ট? আমার ভাগ্য এত নির্দয় কেন আমার প্রতি? আমি কেন তোমার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবো না? কি করেছি আমি? আমি তো তোমাকে খুব ভালোবাসি। কেন আমার সাথে এসব হচ্ছে? শাইনির যেসব পরিবর্তন এসেছে সেগুলো কেমোথেরাপির সাইড এফেক্ট। ডাক্তার সুশান্ত বিজ্ঞ ভঙ্গিতে বললেন, ক্যান্সারে আক্রান্ত রোগীকে যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন শরীরে বেশি করে অনেক বেশি পরিমাণে মেডিসিন পুশ করা হয়। ফলে বিভিন্ন প্রকারের পার্শ্ব প্রক্রিয়া দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম কিছু চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালো দাগ ও খাবার অরুচি হওয়া। এই সময়টা বেশ কঠিন, অনেক বেশি সাফার করতে হয়। লিউকেমিয়া আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি খাবারের প্রতি প্রচুর যত্নশীল হতে হবে এই সময়ে, আলম সাহেব বললেন। কিন্তু শাইনি তো কিছুই খেতে পারছে না। শাইনি একটু বেশি অসুস্থ। আমি কিছু চিন্তা করতে পারছি না ডাক্তার, কি করা উচিত? কোথায় নিয়ে গেলে আমার ছেলে সুস্থ হবে আমার মাথায় আসছে না। ডাক্তার সুশান্ত বললেন, সব কিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু থেরাপির সাইড এফেক্ট যে এতটা প্রভাব ফেলবে সেটা ভাবনার বাইরে ছিল আমাদের। আর ও হয়তো প্রথম থেকেই বেশি স্ট্রেস নিয়েছে। ঠিক বলেছেন ডাক্তার, কত করে বোঝালাম
এত ভেবো না। তবুও কথা শোনেনি ছেলেটা। আলম সাহেব শুকনো গলায় বললেন। ডাক্তার সুশান্ত কপাল কুঁচকে হাসলেন, তারপর নির্লিপ্ত কণ্ঠে বললেন, টেনশন তার বলে কয়ে আসেন আলম সাহেব, যারটা সেই বুঝে। মানব জীবন এমনই, চিন্তাহীন কোনো মানুষই নেই। বেঁচে থাকার প্রয়োজনে প্রতিনিয়ত মানুষকে চিন্তা করতে হয়, তবে খেয়াল রাখতে হবে এটা যাতে দুশ্চিন্তায় পরিণত না হয়। এমন সময় সাইড টেবিলের ওপর রাখা লাল রঙের টেলিফোনটা বেজে উঠল। ডাক্তার সুশান্ত ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলেন। মনে হচ্ছে কারোর সাথে আলোচনা করছেন এবং কথা শেষে ও পাশে থাকা ব্যক্তিকে কেবিনে আসতে বললেন। সাথে আরও 3 জন ডাক্তারের নাম বললেন। ফোন রেখে তিনি আলম সাহেবের দিকে তাকালেন। নরম সুরে বললেন, মিস্টার আলম, শাইনির রিপোর্টগুলো এসে পড়েছে। ডাক্তার সাইদুল সাহেবের সাথে কথা হয়েছে, ওনারা এখানে আসছেন। আমাদের কিছু আলোচনা করতে হবে। আপনি কি এখানেই বসবেন? আলম সাহেবের কপাল কুঞ্চিত হয়ে উঠল। তিনি সবটা শুনতে চান। ভনিতা আজীবনই তার ভীষণ অপছন্দ। তিনি জোরালো কণ্ঠে বললেন, হ্যাঁ, আমিও শুনতে চাই। এটা আসলেই স্ট্রোক ছিল নাকি? ডাক্তার সুশান্ত বললেন, হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি আমার পরিচিতদের মধ্যে একজন বলেই আপনাকে সুযোগটা দেওয়া, নয়তো অন্য পেশেন্টের গার্ডিয়ানদের সব কিছু খোলাসা করে বলি না আমরা। আলম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কাছে কিছু লুকাবেন না দয়া করে। ছেলেটা আমার ছোট থেকে একা একা বড় হয়েছে, আমি জানতে চাই সবটা শেষ পর্যন্ত। ডাক্তার সুশান্ত জিজ্ঞেস করলেন, বাইরে একটা মেয়েকে দেখলাম অনবরত কাঁদছে। এর আগে এত কাঁদতে কাউকে দেখিনি। মেয়েটা কে হয় আপনার? মেয়েটা শাইনির স্ত্রী বেলা। অবশ্যই আমার মেয়েই। ওকে খুব ভালোবাসে আমার ছেলেটা, ওর জন্যই বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে। থেরাপি নেওয়ার একমাত্র কারণ বেলা। ও আমার ছেলেটাকে এই কঠিন পরিস্থিতিতেও ফেলে যায়নি, বরং আমাদের চেয়ে বেশি খেয়াল রেখেছে। ওর নিজের বিশ্বাস শাইনি সুস্থ হয়ে যাবে। ভালোবাসা এমনও হয়। আনমনে বললেন ডাক্তার সুশান্ত। তিনি একটু অবাকই হয়েছে হয়তো। ডাক্তার সুশান্ত হেসে বললেন, বলতেই হচ্ছে, খুব লাকি মেয়েটা। আমি চাইবো ওদের ভালোবাসা বন্ধন যাতে এভাবে অটুট থাকে, কখনো হারিয়ে না যায়। আমি ছোট করে বললেন আলম সাহেব। পাশের মহিলাটাকে জিজ্ঞেস করেন ডাক্তার সুশান্ত। উনি আমার স্ত্রী নাজনীন। ডাক্তার সুশান্ত প্রুকুসকে জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী কিছুক্ষণ আগে যে বললেন তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন? ঠিকই বলেছিলাম ডাক্তার, ও আমার দ্বিতীয় স্ত্রী। অবশ্য শাইনিকে কখনো জানায়নি কথাগুলো। ও যে ওর নিজের মা নেই, এত বছরেও জানতে পারিনি। না, খুব ভালোবাসেন ছেলেকে, বোঝাই যাচ্ছে। আলম সাহেব অতি কষ্টে মুচকি হেসে বললেন, ভালোবাসার মানুষগুলোই আমাদের ছেড়ে অতি দ্রুত হারিয়ে যায়। আজ প্রায় 7 দিন হলো শাইনিকে থেরাপি দেওয়া হয়েছে, কিন্তু শাইনি এতটা সহ্য করতেই পারেনি। থেরাপি দেওয়ার পর থেকে আরও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। থেরাপি দেওয়ার পর থেকে এই পর্যন্ত অনেকবার বমি করেছে, যার ফলে শাইনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। চোখ মুখ ভীষণ লাল হয়ে শুকিয়ে গেছে, শরীরে যেন মাংস নেই। মাথার চুলগুলো কেমন যেন কমে যাচ্ছে, কোনো কিছু খেতে পারছে না, খাওয়ার সাথে সাথে বমি হয়ে যাচ্ছে। ডাক্তার ওকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, কিন্তু শাইনির অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং আরও অবনতি হয়েছে। এই কয়দিনে হসপিটালটাই যেন বাসার সকলের বাড়িঘর হয়ে উঠেছে। চিন্তায় যখন বাড়ির সবার অবস্থা খারাপ, তখন গত রাতে ওর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছিল। প্রচণ্ড খারাপ, যার ফলে ডাক্তাররা ইমার্জেন্সি ওকে আইসিইউতে অ্যাডমিট করতে বাধ্য হন। ওর কন্ডিশন ভালো নয়, বেলার অবস্থা খুব খারাপ। শাইনির এই অবস্থা মেনে নিতে না পেরে কাল থেকে অনবরত মেয়েটা কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর 3 জন ডাক্তার প্রবেশ করেন ক্যাবিনে। সবাই নির্ধারিত চেয়ারে বসে ডাক্তার সুশান্তের সাথে আলোচনা করেন। সবার মুখে চিন্তিত ভাব। আলম সাহেব কিছুই বুঝতে পারছিলেন না। তিনি একটু দূরে বসেছিলেন ওদের থেকে। অনেকক্ষণ পর ওরা চলে যায়। ডাক্তার সুশান্ত কিছুক্ষণ নিজেকে সময় দেন। মাথার ভেতর তালগোল পাকিয়ে থাকা কথাগুলো সাজিয়ে নেন মনে মনে। প্রতিবার রোগের স্বজনদের খবর দিতে গেলে তিনি নিজেকে অসহায় বোধ করেন, কিন্তু আজ একটু বেশি খারাপই লাগছে। কারণ আলেপ সাহেবের সাথে আগে থেকে পরিচয় থাকার দরুন সব কথা খোলাসা করেই বলছেন। আলম সাহেবের অসহায় চেহারার দিকে তাকিয়ে তিনি বললেন, যা ধারণা করেছিলাম তাই। শাইনির একটা স্ট্রোক হয়ে গেছে, ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। তাতে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা বুঝতে পারছি না কি
কী করা উচিত বা অনুচিত। কৃত্রিমভাবে শ্বাস চালু রাখার জন্যে ভেন্টিলেটরের সাহায্যে নিয়েছি আমরা। শাইনি ভেন্টিলেটর থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারবে কি না তা নির্ভর করবে আর সার্বিক শারীরিক অবস্থার উপর। অনেক ক্ষেত্রে রোগী ভালো হয়ে উঠতে দেখেছি। ওর বেলায় সম্ভাবনা পাচ্ছি না একদমই। চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না আমরা। এর আগে এরকম কেস একটাও পাইনি আমরা। আই এম সরি আলম, রিয়েলি ভেরি সরি। আলম সাহেব নিস্তব্ধ, কিছুই বলছেন না। পুতুলের নেপে বসে সব কথা শুনলেন তিনি। এসবের জন্য কাকে দায়ী করবেন তিনি? ভাগ্যকে, নিজের ছেলেকে, নাকি বেলার বাবা নাইমুদ্দিন সাহেবকে? সবাই মিলে অসুস্থ ছেলেটাকে যেভাবে মেন্টালি টর্চার করেছে, এর ফলে এই স্ট্রোক। কী হতো শাইনিকে এতটা অত্যাচার না করলে? আলম সাহেব ক্যাবিন থেকে বেরিয়ে যান। করিডোরে বেলা আর নাজনীন বেগম বসে আছেন। বেলার চোখ মুখ একদিনেই শুকিয়ে ভেঙে গেছে, চোখের নিচে কালি পড়েছে। মেয়েটাকে দেখে তার মায়া হয়। তিনি রোবটের মতো বললেন, শাইনির একটা স্ট্রোক হয়ে গেছে। বেলার বিশ্বাস হলো না, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে হেঁটে আইসিইউর ইউনিটে গেল। যে ক্যাবিনে শাইনিকে রাখা হয়েছে, ওখানকার দরজার বাইরে থেকে শাইনিকে অবলোকন করলো। স্বচ্ছ কাচের দরজার ও পাশে নিথর দেহে পড়ে আছে শাইনি। বিপ বিপ শব্দ আছে ভেন্টিলেটরে নামক একটি যন্ত্রাংশ থেকে। বেলার কান্না আসছে না। এতদিনে কান্না করার ফলে ওর চোখে পানি যেন শুকিয়ে গেছে। কাচের দেয়ালে হাত রেখে ফুপিয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনাকে রেখে কোথাও যাব না, প্রমিস। কেন এত কষ্ট পাচ্ছেন? এত কেন চিন্তা করেন আমাকে নিয়ে? আমার খুব কষ্ট হচ্ছে, বুঝেন আপনি? শুধু একবার ফিরে আসুন। আপনাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। কেউ আলাদা করতে পারবে না আমাদের। ফিরে আসুন না আমার কাছে, আসুন না। শ্রাবণের বর্ষণ নেমেছিল কাল আমার আকাশে। আমি মেঘের ডানায় ভর করে শ্রাবণকে পাঠিয়ে দিলাম আজ তোমার আকাশে। ছুঁয়ে যাবে মেঘ, ছুঁয়ে যাবে তোমার ওই নীল সীমানা। 1 কোটি বছরের সেই ভালোবাসা থেকে যাবে শ্রাবণের আকাশে। নীল মেঘের ডানায় হয়তো কানে কানে বলি, আজ শ্রাবণ তোমার আকাশে। কথাগুলো শাইনি বলেছিল বেলাকে থেরাপি দেওয়ার দিন কয়েক আগে। শুনে বেলার সে কি কান্না! শাইনি ওর কান্না দেখে হাসতে হাসতে বলেছিল, সে মজা করে বলেছে, সেদিন পুরো রাত শাইনিকে আঁকড়ে ধরে বিড়াল ছানার মতো শুয়েছিল। কত মধুর ছিল সেই রাতটা। পুরনো স্মৃতিগুলো মনে পড়তেই দু চোখের কোণ ভিজে উঠল। দিনগুলো আবার ফিরে আসুক খুব দ্রুত। সারা আকাশ উত্তাল করে ঝুম বৃষ্টি নেমেছে কিছুক্ষণ আগে। সোডিয়াম বাতির নিভু নিভু হলদেটে আলোয় চারদিক অস্পষ্ট হয়ে আছে। বৃষ্টির ঝুম ঝুম শব্দ তাল তুলছে বাতাসের গতিবেগের সাথে। পিচ ঢালা রাস্তায় চড়ছে কিছু গাড়ি আর রিক্সা। অট্টালিকার ন্যায় উঁচু ইউনাইটেড হসপিটালের করিডোরের জানালার সামনে বসে আছে বেলা। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। বাইরের এই ঝুম বৃষ্টি উত্তাল হওয়ার সঙ্গে সঙ্গে ওর মনে তোলপাড় শুরু হয়েছে। কাল বৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে চলেছে মনের ভেতর। কি করে নামবে এই ঝড় বুঝতে পারছে না বেলা। প্রতিটি মিনিট উৎকণ্ঠার সহিত কাটাতে হচ্ছে। এই তো শাইনি রেসপন্স করেছে। ওর অবস্থা ভীষণ খারাপ। কখন কি হয়ে যায় বলা মুশকিল। গত 2 দিন আগে থেকে কি হয়ে যায় বলা মুশকিল। গত 2 দিন আগে শুধু শাইনির সাথে ওর কথা হয়েছে। এরপরই আবার অসুস্থ হয়ে পড়ায় শাইনিকে আইসিইউতে রাখা হয়। বেলা এই 2 দিন কারো সাথে কথা বলেনি। চুপচাপ বসে নিজেকে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া ওর আর কিছুই করার নেই। আল্লাহর কাছে চেয়েছে শাইনির সুস্থতা, তবে ওর কোনো প্রতিক্রিয়া নেই। আলম সাহেব থাকার জন্য হসপিটালে 2টো ক্যাবিন বুক করেছিলেন। নাজনীন বেগম বেলা কেউই বাসায় যায় না। শিলাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে নাজনীন বেগম বেশ বিরক্ত। হাসপাতালের পরিবেশ তার পছন্দ নয়, তবুও তাকে থাকতে হচ্ছে আলম সাহেব যাতে খুঁত ধরতে না পারে। বেলাকে খুঁজতে আলম সাহেব ক্যাবিন থেকে বেরিয়ে এলেন। সামনে এগোতেই করিডোরের শেষ মাথায় চোখ যায় তার। করিডোরের লম্বা কাচের জানালা ঘেঁষে বসে থাকা মেয়েটির তার জন্য মায়া হয়। অজান্তেই চোখের কোণে জল জমে যায়। মেয়েটি এখনো ভালোবাসার উপর বিশ্বাস আর ভরসা নিয়ে সবকিছু সহ্য করে যাচ্ছে। তা নিয়ে তিনি অভিভূত। শাইনি আসলে খুব ভাগ্যবান যে বেলার মতো একটি মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। কতই বা মেয়েটার বয়স, 22-23। অন্য কেউ হলে কি এতটা ধৈর্য আর আশা নিয়ে বেঁচে থাকতে পারত? আলম সাহেব যেখানে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে।
রাত হওয়ার লোকজন এইদিকে। তার মনে হয় ভালোবাসা হলো এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটা বোঝে তখন মেয়েটা বোঝে না, আবার যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝে না, আবার যখন দুজনেই বুঝলো তখন পৃথিবী বোঝে না। কি যেন বলেছিল কথাটা? আলম সাহেব ভাবেন, এমন না হলে কি খুব অসুবিধা হতো? সংসার শুরু হতে না হতেই কেন দুজন মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছে? তিনি আর কিছু ভাবতে পারলেন না। বাইরে বৃষ্টি নেমেছে আবার জোরালো ভাবে। বেলা অন্যমনস্কভাবে রাতের ভেজা শহরের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। স্বচ্ছ কাচের জানালায় বাড়ি খেয়ে তার ছিটে ফোঁটা এসে পড়েছে মেঝেতে। আকাশে বুকে আজ শ্রাবণের ঢল। মেঘের প্রতি আকাশের অনুভূতির ক্ষুদ্র প্রয়াস। এই অঝোর ধারায় বৃষ্টিপাত শুধুমাত্র জলের ফোঁটা নয়, এই পৃথিবীর প্রতি আকাশের ভালোবাসা। তার কখনো একে অপরের সাথে দেখা করে না, তবে দুজনে এভাবেই নিজেদের প্রেমকে বর্ষিত করে চলেছে অবিরাম। আলম সাহেব বেলাকে আর ডাকলেন না। একটা দীর্ঘশ্বাস ফেললেন শুধু। চিন্তায় চিন্তায় তার মনে হচ্ছে কয়দিনের মধ্যে তিনিও বিছানায় পড়তে চলেছেন। যা ধকল যাচ্ছে সবার উপর দিয়ে, কি করে সব আগের মতো হবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন তিনি। শরীরটা ভালো লাগছে না বিধায় তিনি কেবিনে চলে গেলেন। নাজনীন বেগম নিচু স্বরে ফোনে কথা বলছেন কারো সাথে। আলম সাহেব ঘরে ঢুকতেই তড়িঘড়ি করে ফোন কেটে হট ক্যারিয়ার থেকে খাবার নামাতে লাগলেন। এক এক করে সব প্লেটে সাজাচ্ছেন। ড্রাইভার এনে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। নাজনীন বেগমের ভাইয়ের বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে এই কয়েকদিন যাবৎ। আলম সাহেব ঘরে ঢুকতেই নাজনীন বেগম একবার তাকালেন, তারপর ব্যস্ত গলায় বললেন, খাবার রেডি করেছি, হাত মুখ ধুয়ে খেতে বসো। আলম সাহেব বাথরুমের দিকে এগুতে এগুতে বললেন, আমি খাবো না, খিদে নেই। নাজনীন বেগম ভ্রু কুঁচকিয়ে তাকালেন। খাবো না কেন? বললাম তো খিদে নেই বলে আলম সাহেব বাথরুমে চলে গেলেন। নাজনীন বেগম রাগে গজগজ করতে লাগলেন। খাবার নিয়ে বসে রইলেন। বেশ কিছুক্ষণ সময় পরে আলম সাহেব বাথরুম থেকে বেরিয়ে এক কোণে থাকা ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেলেন। তারপর ডিভানের ওপর গিয়ে বসলেন। নাজনীন বেগম বসলেন। তুমি কি খাবে নাকি সব ফেলে দেব? আলম সাহেব এবার রেগেই বললেন, তোমাকে একটা কথা কতবার বলতে হবে? বারবার এক কথা জিজ্ঞেস করে আমার মাথা গরম করে দিচ্ছ। আমার ছেলেটা অসুস্থ, বেলা না খেয়ে আছে, আর সেখানে আমি আরামায়েশ করে খাবার খাবো, এটা তুমি ভাবো কিভাবে নাজনীন? নাজনীন বেগম তেজ দীপ্ত কণ্ঠে বললেন, তোমাকে খেতেই হবে। তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে খাও, আমাকে বিরক্ত করা বন্ধ করো। নাজনীন বেগম ফুঁসে উঠে বললেন, আমি তোমাকে বিরক্ত করছি? আমি? এটা তুমি বলতে পারলে? আলম সাহেব এবার প্রচণ্ড রেগে গেলেন। হাজার দুশ্চিন্তার মধ্যে রোজ রোজ নাজনীন বেগমের এসব দুশ্চিন্তা অশান্তি তার মাথা খারাপ করে দিচ্ছে। তিনি বিরক্ত গলায় বললেন, হ্যাঁ, তুমি ক্রমাগত আমাকে বিরক্ত করছো। এই হসপিটাল সিক্রেট হোক, আমি তা চাই না, আমি খাবো না। নাজনীন বেগম ফোঁস করে করতে করতে বললেন, আমি সিক্রেট করছি? আমি বুঝেছি তো, কেন খাবে না? আমার ভাইয়ের বাসা থেকে রেঁধে দিচ্ছে তো, তাই খাবার তোমার গলা দিয়ে নামবে না, তাই না? আমার পরিবারের কাউকেই তো তোমার পছন্দ না, সেই ঘরের খাবার তোমার মুখে রুচবে কেন? তোমার পছন্দ তো ওই সাহানা। আমি কি সন্তান পালন করতে এনেছিলে, আদর যত্ন দিয়ে বড় করলাম, এখন বাপ ছেলে আমাকে চেনো না? আমার বাপের বাড়ির অন্ন তোমাদের গলা দিয়ে নামে না, তাই না? তার ওপর কোন বাড়ির কোন মেয়ের জন্য তোমার দরদ উতলে উঠছে তা বুঝি আমি জানি না? শিলাকেও তো কোনোদিন এভাবে স্নেহ করনি যতটা ওই বেলাকে করছো। বুঝি বুঝি আমি সবই। আলম সাহেব এবার আর সহ্য করতে পারলেন না। জোরালো কণ্ঠে বললেন, সিক্রেট হোক তা আমি চাচ্ছিলাম না, কিন্তু আর চুপ করেও থাকতে পারছি না। শুনে রাখো, আমি শাইনিকে যতটা ভালোবাসি, শিলাকে ততটাই স্নেহ করি। দুজনেই আমার সন্তান। আসলে তুমি কখনো সোজা চোখে দেখোনি বলে শিলার প্রতি আমার ভালোবাসা তোমার নজরে আসেনি, বা অতি সপ্তপর্ণের ইচ্ছাকৃতভাবেই তা তুমি এড়িয়ে গেছো। আর রইল বাকি বেলা, এই মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো ভালো না বেশি থাকতে পারিনি। এটা তুমি মানো বা না মানো তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। মেয়েটাকে আমি যতটা শ্রদ্ধা করি তেমনি ওর কোমল মনটাকে স্নেহ করি। অ্যাটলিস্ট তোমার মতো বিষে ভরা মন না ওর। বিপদের সময় কীভাবে নিজের স্বামীর পাশে থাকতে হয় তা দেখেও তোমার শিক্ষা হয়নি, তাই না? সেই তুমি খারাপ তা জানতাম, কিন্তু এতটা নিজ মনের অধিকারী জানতাম না। আমার ছেলেটা এত অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে নিয়ে, তার স্ত্রী নিয়ে তোমার মনে যে এত বিষ জমে আছে
কিছুটা আন্দাজ করতে পারলেও বিশ্বাস করিনি, কিন্তু এখন বাধ্য হচ্ছি বিশ্বাস করতে। তোমার বাড়ির খাবার না খাওয়ার পেছনে তোমার এসব যুক্তির কোনো ভিত্তি নেই। নাজনীন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মুখ শুকিয়ে চুপসে গেছে। আলম সাহেবের মুখে রাগে লাল হয়ে গিয়েছে। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আর কি বললে তুমি? আমার সাই আমার সায়নী তুমি আমার সায়নীকে তুমি মানুষ করেছো। হাসালে তুমি নাজনীন। সব কিছু জানি আমি, তোমার আচার ব্যবহার, এভরিথিং। কিভাবে আমার ছেলেকে ছোট থেকে একা করে রেখেছো, খারাপ চেয়েছো, সব জানি। আসলে তুমি ওর মা হওয়ার যোগ্যতাই রাখো না, চিরকাল ওর সৎ মাই রয়ে গেছো। অথচ আমার ছেলে আজও জানি তুমি ওর মা নও, সৎ মানো। তোমাকে কোনোদিন অসম্মানের চোখে দেখেনি আমার ছেলে, অথচ ওর পেছন থেকে ছুরিটা তুমিই মারলে। নিজের ছেলে হলে কি এসব করতে পারলে? ছি নাজনীন। নাজনীন বেগম অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলেন, কিসের কথা বলছো তুমি? আলম সাহেব তাচ্ছিল্যের স্বরে বললেন, বেলার বাবার কান ভাঙানোর পেছনে তুমি আছো, তাই না? এটা বুঝতে আমার বাকি নেই। নাজনীন বেগম থতমত খেয়ে বললেন, কি কি বলছো কি তুমি? আর এসবের কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমার নাম বলেছ? প্রমাণ? এখন তোমাকে প্রমাণ দিতে হবে? একটু আগেই তো তুমি ফোনে কথা বলছিলে, সবটাই আমি শুনেছি। মিথ্যা বলতে লজ্জা করছে না তোমার? শাইনির এই অবস্থার জন্য পরোক্ষভাবে তোমার হাত আছে, এর জন্য কোনোদিন তোমাকে ক্ষমা করব না আমি। এতদিন ধরে দুধ কলা দিয়ে ঘরে কাল সব পুষেছি, আর এটা যে তোমার কত বড় ভুল, আমার কত বড় ভুল তা বুঝতে পারছি। আমি যদি আজ হাতে নাতে না দেখতাম, তাহলে কোনোদিনও তা জানতে পারতাম না, অজানায় রয়ে যেত। ছি নাজনীন, তুমি গিরগিটির চেয়েও জঘন্য। গিরগিটি তো নিজেকে বাঁচাতে রং বদলায়, আর তুমি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য গিরগিটির চেয়েও বেশি জঘন্য তুমি। আপনি এসব করেছেন আন্টি? বেলার কণ্ঠ শুনে ওরা দুজনেই তাকালো। নাজনীন বেগমের মুখ রক্তশূন্য ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আলম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। বেলার চোখে জল টলমলো করছে। দুর্বল কণ্ঠে আরও কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই একজন নার্স ছুটে এলো, চোখে মুখে অস্থিরতা। নার্সটির নাম সাথী। এই কয়দিনে বেলার সাথে ওর বেশ ভালোই পরিচিত হয়েছে। শাইনির সব খবরাখবর ও বেলাকে এনে দেয়। বেলা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? আসলে তোমাদের পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, উনি শ্বাস নিতে পারছেন না। স্যাররা ওনাকে ট্রিট করছে। তোমাদের কাউকে সেখানে না পেয়ে আমি ছুটে আসলাম। চলো তোমরা। সাথীর কথা পুরোটা শোনার অপেক্ষা না করে এই বেলা দৌড়ে চলল। আলম সাহেব তড়িঘড়ি করে ছুটে যাচ্ছেন। নাজনীন বেগম গেলেন না, তার কোনো হেলদোল নেই শাইনির ব্যাপারে। যাই হোক, ওই ছেলের জন্য তাকে আজ এত কথা শোনালো আলম সাহেব। শাইনির অবস্থা খুব খারাপ। অক্সিজেন সাপ্লাই করার পরেও ওর কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে একটু প্রতিক্রিয়া দেখা দিয়ে আবার সব কিছু স্থির হয়ে যাচ্ছে। কিছু সময় বোধহয় 10 সেকেন্ড পর হঠাৎ শাইনির দুর্বল চোখ জোড়া আধা খুলে গেল। কাচের দরজার ওপাশ থেকে বেলা স্পষ্ট দেখতে পেল শাইনির ঠোঁটের কোণে মুচকি হাসি, যেন বলতে চাইছে ভালোবাসি এবং ভালোবাসি। যেন সেই চোখের ভাষায় লেখা আছে একটি নাম, বেলাবো, ভালোবাসি, ভালোবাসি। অতপর এক টুকরো মুচকি হাসি দিয়ে যখন শাইনির চোখ জোড়া আবার বন্ধ হয়ে গেল, বেলা এবার ভয়ে ভয়ে আতকে উঠল। ওর হার্টবিট দ্রুত গতিতে ছুটতে লাগলো। ক্রন্দনরত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ যাবেন না, আমি বাঁচবো না, যাবেন না আপনি। শাইনির ভয়াবহ সিচুয়েশন, না খাওয়া, অতিরিক্ত টেনশন এবং ভয়ে বেলার বিপি লো হয়ে গেল, যার ফলে জ্ঞান হারিয়ে ফেলল। বেলার যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে অন্ধকার একটা ঘরে আবিষ্কার করলো। চারপাশের গাঢ় অন্ধকারের মধ্যে আচ্ছা আলোর একটা ড্রিম লাইট টিম টিম করে জ্বলছে। বাতাসে কেমন ফ্যাপসা গন্ধ। বেলা বালিশ থেকে নিজের মাথা টক ওঠানোর চেষ্টা করছে, কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথা। মাথার ভেতরটা কেমন ভন ভন করছে। একদিকে আচ্ছা আলোর গুমট অন্ধকারে ও চোখে সব কিছু ঝাপসা দেখছে, অন্যদিকে বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে ও কোথায় আছে। মনে করার চেষ্টা করতেই প্রথমে শাইনির কথা মাথায় এলো। ধীরে ধীরে সব কিছু মনে পড়তেই বেলা চোখ ডলে ওঠার চেষ্টা করলো। শাইনি অসুস্থ ছিল। ওরা সবাই হাসপাতালের আইসিইউর ইউনিটের বাইরে দাঁড়িয়ে শাইনির অবস্থা পর্যবেক্ষণ করছিল। কেবিনের ভিতরে ডাক্তার নার্সদের হুলস্থুল অবস্থা, বিপ বিপ সাউন্ড, চিৎকার চেঁচামেচি, মাথার যন্ত্রণা, যেন চারদিকে কেয়ামত নেমে এসেছিল। তার মধ্যে শাইনির একবার চোখ খুলে তাকানোর যেন এক স্বর্গীয় অনুভূতিতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল বেলাকে। সেই চোখের মোহনীয় ভাষার দিকে তাকিয়ে ও বিমোহিত নয়নে তাকিয়েছিল অনেকটা ক্ষণ।
ক্ষণিক সুখে সময়টা পেরোতেই শাইনি অদ্ভুতভাবে হাসলো। দুই গালে তৈরি দুটো ডিম্পল। তখনও জলে ভেজা ছিল ওর চোখ। নোনতা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছিল নীলচে রঙের বালিশে। তারপর তারপর কি হয়েছিল বেলা মনে করার চেষ্টা করলো। সফলও হলো। তারপর আচমকায় শাইনির দুটো চোখ বন্ধ হয়ে গেল। বেলার যখন ভয়ে হার্টবিট কেঁপে কেঁপে উঠছিল, তখনই ও হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়ে। এরপর আর কিছুই মনে নেই ওর। মস্তিষ্ক আদিপাতি আতিপাতি করে খুঁজেও বাকি স্মৃতিটুকুর খোঁজ পেতে ব্যর্থ হলো বেলা। মাথাটা দু হাতে চেপে ধরে ধপ করে আবার বিছানায় বসে পড়ল। চোখ দুটো জ্বলছে ভীষণ, গলা শুকিয়ে কাঠ, ভীষণ তৃষ্ণা পেয়েছে পানি। চারপাশে তাকিয়ে দেখলো পানির বোতল টোতল পাওয়া যায় কিনা, কিন্তু ঘর অন্ধকার, থাকার কিছুই দেখতে পেল না। ড্রিম লাইটের আবছা আলোয় বেলা ঘরটাকে দেখে বুঝতে পারলো এটা হাসপাতাল নয়। এটাকে মুহূর্তে আতকে উঠলো। ওর তো এখন হাসপাতালে থাকার কথা, কিন্তু এটা হাসপাতাল নয়। বাঁ হাতে মাথা চেপে ডান হাতটা মাথা থেকে নামিয়ে বিছানার খামচে ধরলো। চিনে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। হাত বেয়ে কিছু গড়িয়ে পড়লো। বেলা অবাক হয়ে অন্য হাতে ডান হাতের উপর থেকে তরল জিনিসটা ছুঁতে চটচটে ভাব হলো। হাতে একটা নল লাগানো। তীক্ষ্ণ চোখে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখলো খাটের স্ট্যান্ডে স্যালাইন সহ নল ঝুলছে। ভীষণ অবাক হয়ে আনমনে বলল, আমি কোথায় আছি? কোনো উত্তর এলো না। একটানে হাত থেকে ক্যানোলা খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। পরের বার পারল। বিছানা থেকে নেমে হাতড়ে হাতড়ে ঘরের দরজা খুঁজতে লাগলো। এক সময় পেয়েও গেল, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। বেলা ধাক্কাধাক্কি শুরু করার পরেও কেউই দরজা খুলল না। ঘরের সুইচ বোর্ডে খুঁজে পেল, একটু সময় লাগলো। সুইচ অন করতেই পুরো ঘরটা এসব হোল্ডের দেওয়া আলোয় ভেসে গেল। অনেকটা সময় পর চোখ আলো পড়ায় আপনি চোখ জোড়া বন্ধ হয়ে এলো। বেলা সময় নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তারপর চোখ খুলে ঘরটাতে নজর বুলালো। এক পাশে সেমি ডাবল খাট, ওয়ারড্রপ, সোফা আর টেবিল রাখা। অচেনা ঘর, অচেনা পরিবেশ। এটা কোন জায়গা? আগে কখনো এসেছে বলে মনে তো পড়ে না। বুকের ভেতর কান্নারা দলা পাকিয়ে বসে আছে। ঢোক গিলে তা সংবরণ করে নিল বেলা। ওকে শাইনির কাছে যেতে হবে। শাইনি এখন কেমন আছে জানতে হবে। আর ও কোথায় আছে? কে এখানে নিয়ে এসেছে? দরজা বন্ধ করা কেন? ওর আসলে হয়েছে কি? বেলা বিষণ্ণ মনে ভাবলো এখন কি করবে ও। গায়ের পোশাকের দিকে তাকিয়ে আরো হতভম্ব হয়ে পড়লো। হসপিটালে থাকাকালীন ওর পরনে ছিল খয়েরি রঙের সালোয়ার কামিজ, কিন্তু এখন অফ হোয়াইট রঙের সাদা পাথরের একটা লম্বা টপ পরনে। এটা তো ওর কাপড় নয়। এবার বেশ ভয় পেয়ে দরজায় ধাক্কা শুরু করলো বেলা। কেউ আছেন? প্লিজ দরজা খুলুন। কেউ খুলছে না দেখে বেলা এবার জোরে জোরে শব্দ করতে শুরু করলো এবং ডাকতে লাগলো। হঠাৎ বাইরে থেকে কেউ নবধরে মোচড় দিল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। বেলা অবাক হয়ে দেখলো দরজা এতক্ষণ খোলাই ছিল, শুধু নব মোচড়ালেই খুলে যেত। কিন্তু অচেনা পরিবেশ হয় এসব কথা মাথাতেই আসেনি ওর। ঘরে ঢুকলো একজন 50 ঊর্ধ্ব মহিলা। নির্মল মুখখানি আলোয় ঝলমলে করছে। ভেজা চুলগুলো তলা দিয়ে মুড়িয়ে রেখেছে। চেহারায় বেশ মায়া মায়া ভাব হলো। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত। সেই চাহনির মালকিনের দিকে দৃষ্টি নিপাত করে বেলার মুখ দিয়ে কোনো শব্দ বেরোতে চাইল না। অস্ফুট সুরে জিজ্ঞেস করলো, আপনি কে? মহিলাটি সাহসে উত্তর দিল, আমি তোমার ফুপি। বেলা ভ্রু কুচকালো। ফুপি? ওর তো একটাই ফুপি, রুহিয়াপুর মা মিতালি বেগম। আর সামনে দাঁড়ানো বয়স্ক মহিলাটাকে ও কখনো দেখেনি, না ওনার বিষয়ে জানে সে। বেলা নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো, ফুপি? কিন্তু আমার তো একটাই ফুপি, আর কোনো ফুপি আছে বলে তো আমি জানি না। আর আপনার সম্পর্কে আমি কিছু জানি না। কে আপনি তাহলে? মহিলাটি ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে শান্ত স্বরে বললেন, তুমি বসো মা। আরে কি, তুমি ক্যানোলা খুলেছো কেন? হাত দিয়ে তো রক্ত গড়াচ্ছে, এটা কি করলে? মহিলাটি উদ্বিগ্ন স্বরে আওড়ালেন কথাগুলো। তারপর হাতের ভেজার তোয়ালেটা ছুঁড়ে মারলেন সোফার উপর। দ্রুত পায়ে এগিয়ে বেলাকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে তিনি ফার্স্ট এইড বক্স খুঁজে নিয়ে এলেন। তারপর খুব যত্ন করে ক্যানোলা লাগানো অংশটা তুলো দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। বেলা শুধু অবাক হচ্ছে, মহিলাটি এত ভনিতা কেন করছে? কে ইনি? আর ওকেই বা এসব করছে কেন? আজব। ওনার আচার আচরণ সব কিছু একদম প্রফেশনাল ডাক্তারদের মতো ট্রিট করছে, ওদেরই মতো।
ব্যান্ডেজ বাঁধা শেষে মহিলাটি জিজ্ঞেস করলেন, মাথা ব্যথা হচ্ছে? না, ছোট করে জবাব দিল বেলা। মহিলাটি ফার্স্ট এইড বক্সটা জায়গা মতো রেখে ঘুরে তাকালেন বেলার দিকে। মিষ্টি করে হেসে বললেন, আমাকে চিনতে পারছো না তাই তাই তো? বেলা মাথা নাড়ালো। আমি শাম্মী, তোমার ফুপু। কেমন ফুপি সেটা আগে বলিনি। তোমার বাবা আর আমি দুজন ফুপাতো ভাই বোন। সেই সূত্র ধরে আমি তোমার ফুপি। তুমি হয়তো আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে চিনি। খুব ছোটবেলায় দেখেছিলাম তোমাকে। বেলা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। মেয়েটি পরিচয় জানার দরকার, মহিলাটির পরিচয় জানা দরকার। তারও আগে শাইনি কেমন আছে সেই খবর জানা প্রয়োজন। ও নরম কণ্ঠে বলল, আমি হয়তো দেখিনি আপনাকে, কিন্তু বাবার মুখে কয়েকবার আপনার নাম শুনেছি। বিদেশ থাকতেন বোধহয়, নাকি? হ্যাঁ, আমার ডাক্তারি পড়াকে কেন্দ্র করে চলে যাই কানাডায়। বিয়ে করে নিই সেখানেই এক বাংলাদেশিকে, সেটেল হয়ে ওখানেই। এর মধ্যে আমার ছেলেটাও বড় হতে থাকে। ক্যারিয়ার, সংসার, সন্তান একসাথে সামলাতে গিয়ে এরপর আর দেশে আসা হয়নি। কখন ফিরলেন? এই তো সপ্তাহখানিক আগে। স্বামী সন্তান সহ দেশে ফিরলাম। এর মধ্যে তোমার বাবাকে একদিন ফোন করতেই গল্পে গল্পে তোমার কথা উঠে আসলো। তোমার সাথে ঘটে যাওয়া সব কিছু জানান আমাকে। অতিরিক্ত মানসিক চাপ আর দুর্বলতায় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। ডাক্তার বলেছিল তোমাকে স্ট্রেস যাতে না দেওয়া হয়, প্লাস পরিবর্তন করার জন্য হাওয়া পরিবর্তন করার জন্য হসপিটালে অ্যাডমিট ছিলে। সব শুনে আমি আর আমার ছেলে মিলে পরামর্শ করি তোমাকে এখানে নিয়ে আসার জন্য। আর গত পরশু আমাদের এখানে তোমাকে নিয়ে আসে তোমার বাবা। মেলা থমকে যাওয়া কণ্ঠে অবাক হয়ে বলল, গত পরশু মানে? আমি কয়দিন ধরে অসুস্থ। আজ কত তারিখ? স্বামী হেসে বললেন, আজ 3 সেপ্টেম্বর। তোমাকে 1 তারিখে এখানে নিয়ে আসা হয়েছিল। আজ প্রায় 5 দিন পর তোমার পুরোপুরিভাবে সেন্স ফিরল মা। বেলার মাথা ঘুরে গেল। সামান্য বিপি লো হওয়ার কারণে 5 দিন পর সেন্স ফিরল? ও কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি জানেন ওনার অবস্থা কেমন? উনি ঠিক আছেন কি না? স্বামী ব্রুকুসকে বললেন, উনিটা আবার কি? বেলা ব্যতিব্যস্ত হয়ে বললেন, উনি মানে আমার হাজবেন্ড। সে শাইনি ওনার নাম। উনি তো হসপিটালে অ্যাডমিট ছিলেন, খুব অসুস্থ। আপনি জানেন উনি কেমন আছে? আমাকে এখানে নিয়ে এলো কেন? আচ্ছা, আব্বু কোথায়? ডাকুন না আব্বুকে, আমি ওনার কাছে যেতে চাই। আব্বুকে ফোন করে আসতে বলুন না একবার, প্লিজ। সামনে অবাক নয়নে বেলার দিকে চেয়ে রইল। মেয়েটার পাগলামি করাটা স্বাভাবিক হলো, টেনশন নেওয়াটা ওর জন্য ক্ষতিকর। আর তিনিই বা কি বললেন বেলাকে? নাইমুদ্দিন তো এখানে নেই। তিনি বেলার মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বললেন। বেলা চেয়েও শান্ত হতে পারছে না। ওর মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর জানতে হবে। বাবা ওর সাথে এমন করলো কেন? বাবা কি জানে না শাইনিকে বেলা কতটা ভালোবাসে? এক পলক না দেখলে ওর দম বন্ধ হয়ে আসে। শাইনি কোথায়, কেমন আছে তার হৃদয় দখল করে নেওয়া সেই পাগলটা, যার সাথে প্রতিটা শ্রাবণ পাহাড়ের ওই ঘরটাতে কাটাতে চায়, যাকে বারবার ভালোবাসি বলতে চায় ও। বেলার কান্না আর আকুতিতে শাম্মীর মন খানিকটা নরম হলো। তিনি বেলাকে অনেক কষ্টে শান্ত করে নাইমুদ্দিন সাহেবকে ফোন দিবেন বলে আশ্বস্ত করলেন। সেই সাথে তিনি এই বিয়ের বিষয়ে পরিষ্কার হলেন যে বেলা তার বরকে কতটা ভালোবাসে। নাইমুদ্দিন সাহেব হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না, নয়তো কি তিনি এতটা কঠোর হতেন। স্বামী নিজের ফোনটা নিয়ে বেলার বাবার নাম্বারে কল করলেন। 2বার রিং হয়ে কেটে গেল। তৃতীয়, চতুর্থবার এবং পঞ্চমবারের মাথায়ও নাইমুদ্দিন সাহেবের ফোন রিসিভ হলো না। স্বামী ফোন কানে নিয়েই বেলার দিকে তাকালেন। আড়ষ্ট গলায় বললেন, ফোন রিসিভ করছে না। বেলা অস্থির হয়ে বলল, আবার চেষ্টা করুন না ফুপি। বেলার কথায় স্বামী আবারও ফোন করলেন, কিন্তু এবারও পাশ থেকে সাড়া পাওয়া গেল না। স্বামী ফোন রেখে দিয়ে বেলাকে বললেন, চিন্তা করো না, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়েছে হয়তো, কিন্তু ওনার অবস্থা তো আমার জানতে হবে। আপনি জানেন ফুপি, আব্বু আপনাকে কিছু বলেনি? ভাই তো তারাই ছিল, তোমার বিষয়ে টুকটাক কথা বলেছে। তোমার হাজব্যান্ডের কথা অবশ্য বলেনি। যা বলেছিল তা ফোনেই সীমাবদ্ধ ছিল। বেলা ভাবতে পারছে না কিছু। বড় করে শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় আন্টি? মোহাম্মদপুর। বেলা ঠান্ডা মাথায় ভাবলো, মোহাম্মদপুর থেকে ধানমন্ডি যেতে খুব একটা সময় লাগে না। তাছাড়া রাত হয়ে যানজট থাকার সম্ভাবনাও নেই। বেলা বসা থেকে শটান উঠে দাঁড়িয়ে পড়লো। গায়ের ওড়না গোছাতে গোছাতে বলল, আমি এখন যাব ফুপি, নিয়ে চলুন আমাকে। স্বামী আতকে উঠে বললেন, সে কি, এত রাতে কোথায় যাবে তুমি? আমি ওনার কাছে যাব, আমাকে নিয়ে চলুন ফুপি।
আমার খুব ভয় করছে। উনি আমাকে না দেখতে পেয়ে না জানি কী অবস্থা করেছেন। থাকতে পারবে না আমাকে না দেখে। আমার সেখানে থাকতে হবে যে কোনো মূল্যে। স্বামী বলল, এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই মা। বেলা বিরক্তি নিয়ে বলে, কেন ফুপি? আচ্ছা ঠিক আছে, আপনাদের যেতে হবে না। প্লিজ আমাকে যেতে দিন, আমি একাই যেতে পারবো। স্বামী কপালে ভাঁজ ফেলে বেলাকে পাশে বসিয়ে বললেন, এটা ঠিক হবে না মা, এত রাতে তোমার একা যাওয়া রিস্কি। তাছাড়া তোমার হেলথের কন্ডিশন ভালো নয়। অতিরিক্ত মানসিক চাপে তুমি স্বাভাবিক চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়েছো। আর ভেবে দেখো, তুমি যার জন্য এমন করছো, সে যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে কি কষ্ট পাবে না? তোমার উদ্বিগ্নতাই প্রমাণ করে দিচ্ছে তুমি তাকে কতটা ভালোবাসো। আর ভালোবাসার মানুষটা সামান্যতম কষ্ট কেউ মেনে নিতে পারে না। সেখানে তোমার হাজবেন্ড যখন দেখবে তার প্রিয়তমা স্ত্রী নিজের প্রতি খেয়াল রাখেনি, তাহলে সে কি ভাববে? তোমার যেমন কষ্ট হচ্ছে তারও নিশ্চয়ই তেমনই লাগবে। তোমার তো আরও স্ট্রং হতে হবে, তাই না? ওর সামনে হাসি মুখে দাঁড়িয়ে জানান দিতে হবে ওর জন্য তুমি ভেঙে পড়োনি, বরং ভালোবাসার জোরে আরও সাহসী হয়ে উঠেছ। আমার বিশ্বাস তোমার হাসি মুখটাই ওর কাছে সবচেয়ে দামি। কি ঠিক বললাম তো? বেলা সম্পূর্ণ কথাটা মনোযোগের সহিত শুনল, তারপর অসহায় কণ্ঠে বলল, আপনি বুঝতে পারছেন না ফুপি, আব্বু ফোন ধরছেন না। আমি কোথা থেকে খোঁজ নেব ওনার? আমার শুধুমাত্র ওনার খোঁজ চাই, যে কোনো মূল্যে। বলতে বলতে বেলা কেঁদে ফেলল। স্বামী মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিতে লাগলেন। নাইমুদ্দিন সাহেবের উপর রাগ উঠছে খুব। অবশ্য রাগ হওয়াটাই স্বাভাবিক। কোনো বুদ্ধিমান বিবেকবান মানুষ কি এরকম কাজ করতে পারে? নাজনীন বেগমের মতো মহিলার কথা বিশ্বাস করে নিজের মেয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লাগে। নাইমুদ্দিন সাহেব এক্ষেত্রে বোকার পরিচয় দিয়েছেন। যদি শাইনি কিছু হয় তাহলে বাবাকে কোনোদিনও সে ক্ষমা করতে পারবে না। শাইনির জন্য চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে বেলা। হৃদযন্ত্র নামক অঙ্গটা রকেটের গতিতে ছুটে চলেছে। ড্রিম ড্রিম করে শব্দ তুলছে ছন্দের মতো। এভাবে মানুষ বাঁচতে পারে? একটুর জন্য হলেও শাইনির মুখটা না দেখলে বেলা বোধহয় মরেই যাবে। অবশ্য স্বামীর কথাগুলো ঠিক। বেলার এই অসুস্থ চেহারা নিয়ে শাইনির সামনে দাঁড়ালে ও ঠিকই কষ্ট পাবে, নিজেকে মনে মনে দোষী ভাববে। কি করবে বেলা এখন? রাত 12টা। প্রতিটি মিনিট সেকেন্ড অস্থিরতায় কাটছে বেলার। স্বামী ঘরে নেই। বেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শাইনির কথা ভাবছে। গাল বেয়ে পানি গড়াচ্ছে, সেদিকে ওর খেয়াল নেই। তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ শোনা গেল, আপনি ঠিক আছেন এখন? বেলা তাকিয়ে দেখলো লম্বা চড়া একজন যুবক ওর বারান্দার দরজায় দাঁড়িয়ে আছে। গায়ে ব্লেজার, মুখে ক্রূর হাসি, দৃষ্টি বেলার ওপর। এই আবার কে? বিরক্তি চেপে বেলা বিষণ্ণ গলায় বলল, জি আমি ঠিক আছি। আপনি কে? প্রশ্ন শুনে যুবকটি মাথা হেলিয়ে উত্তর দিল, আমি আরাফাত, আপনার স্বামী ফুপি, উনি আমার আম্মু। বেলায় আর তখন মনে পড়ল স্বামীর ছেলের কথা। আপনি ফুপির ছেলে? যুবকটি উত্তর দিল, জি। ও, আমি বেলা, জানি আমি। বেলা আর কিছু বলল না। ও এখন একা থাকতে চাইছে। আপনি বোধহয় আমার সাথে পরিচিত হয়ে খুশি নন? বেলা লজ্জা পেয়ে বলল, একদম না, আমি আসলে একটু একা থাকতে চাইছি। আরাফাত মাথা নাড়িয়ে হেসে বলল, অ্যাজ ইউ উইশ। বাট আপনি এখন ঠিক আছেন তো? এই কয়দিন তো জ্ঞান ছিল না আপনার। বেলা বলল, আমি ঠিক আছি। কোনো সমস্যা না হলে আমাকে জানাবেন। সমস্যা হলে আমাকে জানাবেন। জানিনি তো, উকিল আর ডাক্তারের কাছে কোনো কিছু লুকাতে নেই। বেলা অবাক হয়ে বললেন, আপনি ডাক্তার? আরাফাত হেসে বলল, জি ম্যাম, আমি, আমার মা বাবা, এক কথায় আমাদের ফুল ফ্যামিলি ডাক্তার। ও, এমন সময় স্বামী এলেন। আরাফাত হসপিটাল থেকে ফিরেছে মাত্র। বেলার সঙ্গেও আবারও এক দফা আরাফাতকে পরিচয় করে দিয়ে তিনি ওকে ফ্রেশ হয়ে নিতে বললেন। তারপর বেলাকে জোর করে টেনে নিয়ে গেলেন ডাইনিংয়ে। টেবিলে সাজানো ভাত তরকারি দেখে বেলার মন বিষণ্ণ হয়ে পড়ল। শাইনি খুব যত্ন করে খাবার বানাতো, নিজ হাতে খাইয়ে দিত। পুরোটা সময় ওকে বিভিন্নভাবে জ্বালাতন করতো শাইনি, অথচ লোকটার কোনো খোঁজ খবর আজ ওর কাছে নেই। স্বামী ওকে নিজের পাশে বসিয়ে খাইয়ে দিলেন। তখন অন্য পাশের চেয়ারে এসে বসলো আরাফাত। প্লেটে খাবার নিতে নিতে আর চোখে দেখলো বেলাকে। বেলার বিষণ্ণ মুখ দেখেই মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল।
বেলা যখন জানবে ওর প্রিয় মানুষটাকে আর দেখতে পাবে কিনা, সেই সম্ভাবনা অনেক কম, তখন ওর রিয়াকশনটা ঠিক কেমন হবে। মেয়েটা বোধহয় খুব কষ্ট পাবে। বেলা শাইনির জন্য কতটা ভালোবাসা পুষে রেখেছে, সবটা শুনেছে সে আলম সাহেবের মুখ থেকেই। এই ভালোবাসাকে মূল্য দিয়েই শাইনি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে আসতে পারবে কিনা জানে না আরাফাত। একটা দীর্ঘশ্বাস ফেলে ও খাবারে মনোযোগ দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আরাফাত ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ওর ঘরে হঠাৎ দেখলো বেলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতস্তত করছে। আরাফাত বলল, আপনি দরজায় দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন। বেলা ঘরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইল। আরাফাত সন্দিগ্ধ চোখে ওকে পরখ করে জিজ্ঞেস করলো, কিছু প্রয়োজন? বেলা মাথা নাড়িয়ে বলল, আপনার ফোন আছে? আসলে ফুপি ঘুমিয়ে পড়েছে, তাই ওনার ফোনটা। আরাফাত ফোন এগিয়ে দিতেই বেলা তড়িঘড়ি করে ফোনটা নিয়ে নিল। তারপরে একবার নাইমুদ্দিন সাহেবকে ফোন করলেন। বরাবরের মতোই তিনি ফোন ধরলেন না। উপায় না পেয়ে বেলা আলম সাহেবের নাম্বারে ডায়াল করলো। আর বেলাকে অবাক করে দিয়ে সেই ফোনটা নট রিচেবল বলল। সীমা বেগমের নাম্বারে ফোন দিয়ে দেখলো সেটা বন্ধ। আসলে তিনি যখন প্রয়োজন হতো তখন বেলাকে কল করত, বাকি সময় ফোন বন্ধই থাকে। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে হলে নাইমুদ্দিন সাহেবের ফোন দিয়ে যোগাযোগ রক্ষা করেন। সবার ফোন একে একে বন্ধ পেয়ে বেলার মন খারাপ দ্বিগুণ হলো। হচ্ছেটা কি ওর সাথে? বিরক্তি নিয়ে ফোনটা এগিয়ে দিল আরাফাতের দিকে। তারপর বলল, আরেকটা হেল্প চাই আমার। আরাফাত ওর দিকেই তাকিয়েছিল। বলুন। আসলে আপনি তো ডাক্তার, আমার এই হেল্পটা করুন না প্লিজ। আরাফাত ওকে বসতে বলল। তারপর জিজ্ঞেস করলো, কি হেল্প? আপনি একটু ইউনাইটেড হসপিটালে যোগাযোগ করে দেখুন না। আইসিইউতে অ্যাডমিট শাইনি আলম কেমন আছে এখন? আরাফাত বলল, আপনি সত্যি ওনার খোঁজ জানতে চান? বেলা অবাক হয়ে বলল, আপনি জানেন? হুম, সবটাই তো শুনলাম আপনার শ্বশুর আর মামার কাছ থেকে। বেলা ব্রুকোজকেও জিজ্ঞেস করলো, আপনি আঙ্কেলকে চিনেন? আমার মামাকে? মামা মানে আপনার আব্বু, উনি তো আলম আঙ্কেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। বেলা অবাক হয়ে বললেন, আব্বু? আব্বু পরিচয় করে দিয়েছে? হুম। বেলা আবার ব্যতিব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে প্লিজ একটা খবর এনে দিন না ওনার, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আরাফাত মুচকি হেসে বলল, কৃতজ্ঞ থাকতে হবে না, আপনি নিজের যত্ন নিন, এতে আমরা আপনার উপর কৃতজ্ঞ থাকব। অ্যাটলিস্ট আপনার আব্বুর কথাটা তো রাখতে পারবো। বেলা নিদারুণ অবাক গলায় বলল, মানে আপনার আব্বু আপনাকে আমাদের দায়িত্বে রেখে গেছেন, মেয়ের যাতে কোনো অযত্ন অবহেলা না হয় সেজন্য বারবার রিকোয়েস্ট করে গেছেন। আমার আম্মু তো অনেক অনুরোধ করে এখানে এনে রেখেছে আপনাকে। বেলা সন্দেহ নিয়ে বলল, আব্বু কোথায়? আরাফাত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, তিনি দেশের বাইরে। বেলা যেন আকাশ থেকে পড়ল, একটু জোরে চেঁচিয়ে বলল, দেশের বাইরে কেন? আপনার হাজব্যান্ডের সুচিকিৎসার জন্য গত পরশু আপনার আব্বু এবং শ্বশুর দেশের বাইরে রওনা হয়েছে। বেলা আহত স্বরে বলল, কি বলছেন আপনি? উনি ঠিক আছেন তো? এখন কেমন আছেন? আরাফাত বলল, বাকি চিকিৎসাটুকু দেশের বাইরে করালে বোঝা যাবে, বাকিটা আল্লাহ তাআলা জানেন। বেলা আর প্রশ্ন করলেন না। নাইমুদ্দিন সাহেব শাইনির চিকিৎসার জন্য বাইরে গিয়েছে, কথাটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। যাওয়ার সময় শাইনির সাথে দেখা হলো না, বিষয়টা মানতে ওর কষ্ট হচ্ছে। আজ কতদিন সে শাইনিকে দেখে না? 5 দিন। 5টা দিনে এত কিছু পাল্টে গেল। শাইনি কি সুস্থ হয়ে ফিরতে পারবে, নাকি বেলা আর ওকে দেখতে পাবে না? ভয়ে কেঁপে উঠল মন। ধীর পায়ে নিজের জন্য বরাদ্দ ঘরটায় গিয়ে দরজা আটকে দিল। দীর্ঘ অপেক্ষা যেন করছে শাইনির জন্য, কিন্তু আলম সাহেব কেন ওকে জানালো না? নাকি এখানে কোনো গন্ডগোল আছে? আর শিলা বেগম কোথায়? নাইমুদ্দিন সাহেব যদি ওকে এখানে রেখে যান, তাহলে তো শিলা বেগমের থাকার কথা। বেলা ভারাক্রান্ত মন নিয়ে একটি নির্ঘুম পার করে হয়, রাত পার করে দেয়। সকাল 10টার দিকে হঠাৎ সীমা বেগম এসে হাজির শাম্মীর বাসায়। আরাফাত তখন ব্রেকফাস্ট সেরে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বেলা মন খারাপ নিয়ে ঘরে বসেছিল। সীমা বেগমকে বাসায় আসতে দেখে শাম্মী খুব খুশি হলো। কত বছর পর দেখা, ভাবি কেমন আছেন? সীমা বেগম নিরুত্তাপ গলায় বললেন, আলহামদুলিল্লাহ আছি কোনো রকমে, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। সীমা ইতস্ত করে জিজ্ঞেস করলেন, বেলা নাকি তোমাদের বাসায়? আরাফাত হসপিটালে ডিউটিতে যাওয়ার জন্য বের হচ্ছিল। কথাটা শুনে সে এগিয়ে এসে পরিচিত হলো সীমা বেগমের সাথে। তারপর বলল, বেলা মানে আপনার মেয়ে আমাদেরই বাসায় আছে মামনি। উনি অসুস্থ ছিলেন, এখন ঠিক আছেন।
সীমা বেগম উদ্বিগ্ন স্বরে বলল, অসুস্থ ছিল? আমাকে জানাননি কেন তোমরা? স্বামী উত্তর দিল, ভাই না করেছিল আপনি নাকি অসুস্থ চিন্তা করবেন, তাই আর জানায়নি। সীমা বেগম অপ্রসন্ন গলায় বললেন, লোকটাকে নিয়ে আর পারা যায় না। তার অদ্ভুত কর্মকাণ্ড কাণ্ড কীর্তিতে দেখবে একদিন হার্ট অ্যাটাক করে মারা যাব। আরাফাত অপ্রস্তুত হাসল, তারপর বলল, মামুনি আপনি থাকবেন আমাদের বাসায়, মামার সাথে যোগাযোগ হলে বলে দেব। তারপর আপনারা মা মেয়ে দুজনেই তো অসুস্থ, এত কেন টেনশন করেন আপনারা? বুঝি না, জীবনে যা ঘটার ঘটবেই। দুশ্চিন্তা না করে বিষয়টাকে কিভাবে সামলানো যায় সেটা নিয়ে চিন্তা করা উচিত আমাদের। সীমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, টেনশন কি আর বলে কয়ে আসে, এমনিতেই হয়ে যায়। আর দেখো তোমার মামা যেসব কাণ্ড করেছে, এতে কি টেনশন না করে থাকা যায়? এই লোক পাগল করে দেবে আমাদের। কোনো খবর না দিয়ে সে দেশের বাইরে গেছে, আর এই খবর আজকে আমাকে জানালো। ভাবো এই লোকটার কাজটা কি ঠিক, অন্তত জানিয়ে তো যাবে। আরাফাত বলল, তাও ঠিক। স্বামী বলল, ভাই হলো যে দিল, আমার ডিউটির দেরি হয়ে যাচ্ছে মামনি, আপনি কিন্তু এখানেই থাকবেন। আম্মু আসছি আমি, আরাফাত বলল। আরাফাত যাওয়ার পরে সীমা বেগম স্বামীকে অনুরোধের স্বরে বলল, বেলা কোথায়? একটু ডেকে দাও না, কতদিন দেখি না মেয়েটাকে। হ্যাঁ অবশ্যই। বেলা একা ঘরে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। স্বামীর মিহি কণ্ঠের ডাকে ওর ঘুম ভাঙে। একরাশ বিরক্তি নিয়ে ধীর পায়ে হেঁটে ড্রয়িং রুমে আসতেই সোফায় বসে থাকা সীমা বেগমকে দেখে অবাক হলো খুব। সীমা বেগমের চোখের কোণ কোণ ভরে উঠল জলকণায়। আলতো হাতে তিনি তা মুছে নেন। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা এঁকে মেয়ের দিকে তাকান। আর নাইমুদ্দিন সাহেব কবে থেকে এত লুকোচুরি শিখে গেল? উনি যে বেলার মা, তা কি ভুলে গেল লোকটা, যে অন্যের বাসায় ওকে রেখে গেল? মেয়ের সাথে সীমা বেগমের সাথে দেখা হলো অনেকগুলো মাস পরে। সামনাসামনি দেখে সীমা বেগম দমে গেলেন। এ কি হাল হয়েছে তার মেয়েটার! মলিন চেহারা, চোখের নিচে কালি, শরীর ভেঙে গেছে, হাসি নেই ঠোঁটের কোণে। অসুস্থ চেহারাটা অবলোকন করে সীমা বেগম বেলাকে জড়িয়ে ধরে কেঁদে দেন। বেলা মাকে শান্ত করে সপ্রভিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আম্মু তুমি এখানে? ফোন কোথায় তোমার? কাল রাতে কতগুলো ফোন দিলাম, ধরলে না যে। সীমা বেগম শাড়ির আঁচল মুছতে মুছতে বললেন, ফোন বন্ধ ছিল, সকালে উঠেই দেখেছি এতগুলো ফোন, নাম্বার চিনি না, তাই আর ফিরতি কল করিনি। ও, তোরা বুঝি দেশের বাইরে গিয়েছে জানিস? শুনলাম তো কাল। সীমা বেগম বললেন, তোর আব্বু এটা কোনো কাজ করেছে? এত কিছু ঘটে গেল আর আমাকে একটা কথা পর্যন্ত বলে নাই। এখন হুট করে বলে সে নাকি দেশের বাইরে, তা আবার শাইনের চিকিৎসার জন্য। বেলা অবাক হয়ে বলল, মানে আব্বু তোমাকেও বলে যায়নি? তুমি কোথায় ছিলে? সীমা বেগম হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমি তোর মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? কেন? তোর আব্বুর সাথে ঝগড়া হয়েছিল না সেদিন? এরপর প্রেশার ফল করলো রাতের বেলা, পরদিন রাগ করে বাড়ি চলে যাই। তোর আব্বু আমাকে একটা ফোন অবধি করেনি, কিছু জানায়নি। আমি যে এখানে জানলে কিভাবে? তোর আব্বু আজ সকালে বড় ভাইয়ের ফোনে ফোন করে সব বলে আমাকে। আমি তো অবাক। শাইনিকে সে মেনে নিয়েছে, প্রতি লাইনে তিনবার করে ওর সুস্থতা কামনা করছে। হঠাৎ করে তার এতটা পরিবর্তন হলো কিভাবে বুঝলাম না। বেলা বিস্মিত হয়ে বলল, সত্যি? তা নয় তো কি, আমার তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরের ভিডিও কলে দেখলাম আলম ভাইও সাথে ছিলেন, ওনার সঙ্গে কথাবার্তা হলো দীর্ঘক্ষণ। বেলা ধীর ঢোক গিলে অসহায় কণ্ঠে মাকে জিজ্ঞেস করলো, আর ওনার খোঁজ নাওনি? কেমন আছে উনি? সীমা বেগম মেয়ের মনোভাব বুঝতে পেরে মুচকে হাসলেন। তারপর ধীর গলায় বললেন, শাইনি তখন বেডে শুয়ে ঘুমাচ্ছিল, কথা হয়নি ওর সাথে। বেলা কম্পিত কণ্ঠে বলল, ভালো আছে তো? বলিনি আমায়। তৃতীয় থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছে শুনলাম। বেলা কন্দনরত কণ্ঠে বলল, আমাকে নিয়ে গেলে কি হলো? মা মেয়ের কথা এতক্ষণ মনোযোগী শ্রোতার মতো শুনছিলে স্বামী। এবার ওদের কথার মাঝখানে স্বামী বলে উঠল, নিজের যা হাল করেছ, তারপরে ভাই তোমাকে আর নিয়ে যাওয়ার সাহস পায়নি। স্বামীর কষ্ট নিজের চোখে সামনে দেখে সহ্য করতে পারতে না। প্রথম থেরাপির এফেক্টেই না খাওয়া ভুলে অজ্ঞান, বাকিগুলো সময় কি হবে তা চিন্তা করেই ওরা আর সঙ্গে নেয়নি তোমাকে। আমি বারণ করলাম। আরাফাতের আব্বু এটাই বলল, একা মেয়ে মানুষ, সেখানে অসুস্থ হলে খেয়াল রাখবে কে? তোমাকে সামলাবে না তোমার হাজবেন্ডকে?
সীমা বেগম মাথা নাড়িয়ে সায় জানালেন, সব দিক বিবেচনা করেই তোর আব্বু আর নিয়ে যায়নি তোকে। কথাগুলো শুনে বেলার মন থেকে বড় একটা পাথর নেমে গেল মনে হলো। যাক, শাইনির বিষয়ে তো কিছু তথ্য জানতে পেরেছে, এটাই বা কম কিসের। এবার অপেক্ষা করার পালা। কিন্তু এখনো মনের ভেতর দুটো প্রশ্ন উঁকি মারছে। এক, নাজনীন বেগম কোথায়, কি অবস্থা তার? বেলা যে এত অসুস্থ, উনি তো একবারও খোঁজ টোজ নিলেন নাকি নিয়েছেন? দুই, নাইমুদ্দিন সাহেব হঠাৎই শাইনিকে মেনে নিলেন কেন? চিকিৎসার জন্য বাইরে অব্দি নিয়ে গিয়েছেন, কিন্তু কেন? যে লোকটাকে উনি পছন্দই করেন না। মনের ভেতর প্রশ্নগুলো চেপে রেখে মায়ের সঙ্গে আরও কথাবার্তা বলল বেলা। স্বামী দুপুরে রান্নার আয়োজন নিয়ে ব্যস্ত। সীমা বেগম বেলাকে নিয়ে এখানেই থাকবেন কটা দিন। দুজনের শরীর মনের অবস্থা ভালো নয়। তাছাড়া এখানে থাকলে আরাফাতের কাছ থেকে শাইনির বিষয়ে আপডেট জানা যাবে, এজন্য থাকা। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মা মেয়ে দুজনেই শাম্মীর বাসায় থাকে। শাম্মীর বর কয়েকদিনের জন্য কানাডা গেছে বলে বেলাদেরকে বাসায় ফিরতে দিলেন না তিনি। বেলার মনটা সারাক্ষণ শাইনির চিন্তায় মগ্ন হয়ে থাকলেও কেউ ওকে ফোন করে শাইনির খবর দেয় না। আরাফাতের কাছে ফোন দিয়ে সব কিছু বলে। বেলাকে ওর কাছ থেকেই জেনে নিতে হয়, যার ফলে আরাফাতের সঙ্গে বেলার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। অবশ্য বেলা আজকাল বেশ চুপচাপ হয়ে গেছে। শাইনির বিরহে প্রতিটি ক্ষণ বিষের চেয়েও বিষাক্ত মনে হয়। দৃষ্টি ঝাপসা হয়ে হৃদযন্ত্রে অদ্ভুত তোলপাড় শুরু হলেও দেখার কেউ নেই। দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে যেদিন শাইনি ফিরবে সেদিন আচ্ছা মতো ওর বুক ঝাপটে পড়ে থাকবে বেলা। কোনোদিন আর ছাড়বে না। চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই ওর। বাবা নামক ব্যক্তিটা ওকে বুঝলো না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুকের ভেতর থেকে। মাস তিনেক পেরিয়ে গেছে। সেদিন এক বৃষ্টি বা স্নাত সতেজ গোধূলি বিকেল। মন মাতানো রিমঝিম বৃষ্টি নেমেছে বিকেলের প্রথম প্রহরে। তিনতলা বারান্দার উপর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বৃষ্টি শেষে প্রকৃতির অদ্ভুত সতেজতা মুগ্ধ চোখে দর্শন করছে বেলা। সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যাওয়া পিচ ঢালা কালো রাস্তাটা চকচক করছে অবিরাম। কৃষ্ণচূড়া গাছের পাতা গা ছুঁয়ে ছুঁয়ে শিশির কণার ন্যায় টুপটাপ ঝরছে বর্ষণের এক ছাট শীতল বৃষ্টি। মন জুড়িয়ে যায় প্রতি মুহূর্তে। বেলার হাতে থাকা সীমা বেগমের ফোনটা করুণ এক সুরে বেজে উঠল। বেলা বাইরে থেকে দৃষ্টি নামিয়ে ফোনের দিকে তাকালো। ফোনটা সারাক্ষণই ওর কাছে থাকে। বড্ড আশা তার, যদি কোনোদিন বেলার বাবা ফোন করে তাকে শাইনির খোঁজটা ওনার কাছ থেকে নিয়ে ছাড়বে। কিন্তু সে আকাঙ্ক্ষিত ফোন কলটি আর আসে না। বাবা ফোন দেয় না, সেজন্য পাহাড় সময় একরাশ অভিমান জমেছে বেলার কোমল মনে। কিন্তু এতদিন পর হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন দেখে বেলা খানিকটা অবাকই হলো বটে। কম্পিত হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো। আসসালামু আলাইকুম, কে বলছেন? কেমন আছো বেলা বউ? বেলা কথাটুকু শ্রবণ করে হাও মাও করে কেঁদে উঠল। ও পাশের ব্যক্তিটির অসুস্থ কণ্ঠ ওর বুকে তীর বৃদ্ধের মতো আঘাত আনছে। বেলা ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? ও পাশ থেকে উত্তর এলো, ভালো নেই আমি তোমাকে ছাড়া এখানে। তারপর আর কোনো কথা এলো না। কেউ যেন ফোন নিয়ে নিয়েছে জোর করে। অতঃপর লাইনটি কেটে গেল। পরবর্তীতে বেলা ট্রাই করলো, কল বারবার কেটে গেল। সেদিন পুরো দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদলো বেলা। রাতে খেলোও না। শাইনি ভালো নেই একথা শোনার পর ওর গলা দিয়ে কি আর খাবার নামবে? কখন শাইনিকে পুরোপুরি সুস্থভাবে নিজের চোখের সামনে দেখতে পারবে? আর কতদিন অপেক্ষা করবে বেলা?